নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। মিঠুন চক্রবর্তী, আপনারা জানেন যে মিঠুন চক্রবর্তীকে নিয়ে আমরা প্রচুর নিউজ করেছি এবং তার মতন বাঙালি এই মুহূর্তে কিন্তু কম আছে, যিনি বাংলার শিখরে আটকে আছেন, এত উচ্চ পর্যায়ে চলে গেছেন, কিন্তু তারপরেও বারবার বাংলার টানে বাংলায় ফিরে এসছেন এবং বাংলাকে সেইভাবেই ভালোবাসেন। কিন্তু মিঠুন চক্রবর্তীর লাইফে যত অভিনয় করেছেন, প্রচুর ছবি, অগণিত ছবি, যে ছবি সুপার ডুপার হিট, কিন্তু তারপরেও মিঠুন চক্রবর্তীকে কিন্তু সঠিক তার যে সম্মান, সেই সম্মান দেওয়া হচ্ছিল না। তাকে বারবার করে কিন্তু বলা যেতে পারে পিছনের দিকে রেখে দেওয়ার একটা চেষ্টা, সেই চেষ্টা কিন্তু ইন্ডাস্ট্রি যেমন করেছে, ফিল্ম ইন্ডাস্ট্রি, ঠিক সেই রকম ভারতবর্ষের যারা রাজত্ব করেন তারাও কিন্তু তাকে এইভাবে সম্মান দিচ্ছিলেন না। কিন্তু মিঠুন চক্রবর্তী বদ্ধপরিকর ছিলেন। তিনি জানতেন তার ট্যালেন্ট, তিনি জানেন তার অভিনয় গুণ, তিনি জানেন কোথায় গিয়ে থামতে হবে, তাই তার থামা কখনো শেষ হবে না। তিনি জানতেন যে দাদা সাহেব ফালকে একদিন তার মাথায় আসবেই আসবে। সত্যি দর্শক, আজকে সব থেকে বড় খবর, বাঙালি হিসাবে আমরা গর্ববোধ করি মিঠুন চক্রবর্তীকে এই পুরস্কারে সম্মানিত করা হবে আগামী 8ই অক্টোবর। আগামী 8ই অক্টোবর মিঠুন চক্রবর্তীকে দাদা সাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত করা হবে। এবং এই খবর যেই মুহূর্তে চাউর হয়েছে, যেই মুহূর্তে প্রকাশ হয়েছে, তার সাথে সাথে কিন্তু বাঙালি যেমন অস্ট্রেলিয়ায় ভুগছে, সেরকম বিভিন্ন মাধ্যমে, যারা নিউজ চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন যারা অভিনেতা করে, অভিনয় করেন, অভিনেত্রীরা, তারা কিন্তু একেবারে অস্ট্রেলিয়ায় ভুগছেন মিঠুন চক্রবর্তীকে নিয়ে। মমতা শঙ্কর তিনি বলেছেন যে মিঠুন চক্রবর্তী পাচ্ছেন না, যেন মনে হচ্ছে আমি এই পুরস্কার পাচ্ছি, এতটাই আনন্দ হচ্ছে আমার। এরকম প্রচুর মানুষ আছে, অগণিত মানুষ। সুরেন্দ্র অধিকারী টুইট করেছেন মিঠুন চক্রবর্তীকে নিয়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেছেন মিঠুন চক্রবর্তীকে নিয়ে এবং তার অভিনয়ের যে গুণাবলী সেটাকে নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, যে এই ধরনের একজন মানুষকে সম্মান করা এটা একটা বিশাল প্রাপ্তি। তো আগামী 8 তারিখে একটা অলি গলি থেকে উঠে আসা ছেলে, যে ছেলেটা কখনো স্বপ্নই দেখতো না মিঠুন হব, বা কোনোদিন স্বপ্নেও দেখেনি যে একজন বড় স্টার হব, কিন্তু ভাগ্যের চাকা এমন ভাবে ঘুরেছে, এই ছেলেটি কিন্তু আজকে মিঠুন চক্রবর্তী হয়েছেন। তো সেই মিঠুন চক্রবর্তী তিনি যখন এই ঘটনা শুনতে পেলেন, তার কি প্রতিক্রিয়া, আসুন একবার আপনাদের শোনাই মিঠুন চক্রবর্তী তিনি কি বলছেন, তার বক্তব্য আপনাদের শোনাচ্ছি, দেখুন। ওই জবাবটা আমি সবাইকেই দিয়েছি, কিন্তু আমার কোনো উপায় নেই। আমি যে জবাবটা দিয়েছি সেটা সত্যি। আমি এখনো পর্যন্ত সেই ঘোর কাটিয়ে উঠতে পারিনি। আমি খুশিতে হাসতেও পারছি না, আবার খুশিতে কাঁদতেও পারছি না। আই এম অ্যাবসলিউটলি ডাম্বফাউন্ডেড, মানে বাকরুদ্ধ হয়ে গেছি আমি। মানে এত বড় জিনিস আমি পেয়েছি, যেটা আজকে গাড়িতে আস্তে আস্তে আমার লাইফটাকে রিওয়াইন্ড করছিলাম। সেই কলকাতার, সেই নর্থ কলকাতার পুলিশি মধুসেন গার্ডেন, সেখান থেকে বম্বেতে হার্ড লাইফ, খাবার নেই, নেই, 5 গার্ডেনে শুয়েছি, সেগুলো সব রিমাইন্ড করছিলাম। তারপরে দেখলাম যে 40 বছরের পর যে মেহনতটা আমি করে করে আসছি, তার আজকে তার ফল মিলল। So then it's okay. Then I think everything is worth it now. Everything is worth it. আমি আমার প্রডিউসারের একটা বাড়ির সামনে একটা মাঠ ছিল, সেই মাঠে আমি বসছিলাম, এটা ভেবে যে প্রডিউসার সব বেরোবে না, আমি দৌড়ে গিয়ে ওনার কাছে যাবো আর বলবো কি স্যার এখনো কিছু খাইনি, যদি কিছু দেন স্যার খাবো। এই তখন এই জেড জোহর, উনি মায়াপুর, এখন নেই বেঁচে, উনি তখন মায়াপুরের সাংবাদিক ছিলেন। ও বললো তোমাকে খুঁজছি, আমি খুঁজতে 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 কি আমাকে বলে এই মাঠে বসে আছে, এখানে এসছি,
আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, তা সেই ওপরে প্রথম বইতে ন্যাশনাল অ্যাওয়ার্ড, তার জন্য তো প্রথম ইন্টারভিউটা আমি নিতে চাই। তো আমি বললাম, স্যার ইন্টারভিউ আমি দেবো, কিন্তু তার আগে আপনাকে আমাকে খাওয়াতে হবে। কিন্তু আমি কিচ্ছু খাইনি এখনো পর্যন্ত, আমি ভেরি হাংরি। ও তখন গেল, গিয়ে 2 প্যাকেট থেকে বিরিয়ানি নিয়ে এলো, আমি খেলাম, ও খেলাম, আর বললো যে আজকে আমি ইন্টারভিউ নিতে পারবো না, কারণ আমি ইমোশনালি অ্যাবসোলিউটলি চোফড। এইটা আমাকে সামনা করতে হবে, আমি কোনোদিন ভাবিনি। তো আমি ইন্টারভিউটা কালকে নেব। তারপরে কালকে এসে উনি ইন্টারভিউ নিয়েছিলেন। আমি কলকাতার আড্ডাকে খুব ভালোবাসতাম। তো আমি কলকাতায় এসে আমি এখনো পর্যন্ত সেই রাত্রিবেলায় শুটিং প্যাকআপের পরও আমরা 3-4 জন থাকি, মেরে আড্ডা মারি। ওইটাই আমার কাছে বিগেস্ট পাস টাইম। মিস করার কিছু নেই আমার কাছে, কে এটা ছিল, এটা হারিয়ে গেছে, আমার কাছে তো কিছুই ছিল না। তার না আমার জীবন মানে প্ল্যাটার আমি পেয়েছি, আমার সব কিছুই আমি স্ট্রাগল করেই পেয়েছি। কোনোদিন ওভারনাইট আমার জন্য কিছু হয়নি, সেই জন্য মিস করার কিছু নেই আমার কাছে, নাথিং। আই থিঙ্ক ইট ইজ বার্কিনা ফুসো, যদি আমি কার নাম না বলতে পারি, সেই কান্ট্রি আমার নামে স্ট্যাম্প বার করেছে, তাতে আমার ফটো আছে, স্ট্যাম্প আছে, 720 টাকা বোধহয় তার দাম। আর বাকি এভরি কান্ট্রি, সেটা হলো টার্কি হোক, ইরান হোক, ইরাক হোক, আফগানিস্তান হোক, বা ওইদিকে যত কোনো কান্ট্রি আছে, সব কান্ট্রিতেই আমার ফ্যান্স আছে। অ্যান্ড অনেক, এমনকি মানে ফ্রান্সের নিচে একটা আইল্যান্ড আছে, আমি হিন্দু পেপারে পড়েছিলাম সেটা, সেখানে 2টো লোককেই চেনে, সেটা হলো অমরিশ পুরী আর মিঠুন চক্রবর্তী। এনিওয়েজ, সব জায়গাতেই আমার ফ্যান্স আছে। সো আর এইসব যে যা কিছু শুনেছ সব কিছুই সত্যি। অ্যান্ড সব জায়গাতেই এটা করেছে। জাপানে শুনেছি একটা আমার মূর্তি করে রেখেছে, তো আমার তো যাওয়া হয়নি, দেখা হয়নি, তবে যেগুলো আমি শুনেছি, পড়েছি, সেগুলোই তোমাকে বলছি। অ্যান্ড ইটস বিন এ, মানে এমনকি আমার মূর্তি করার জন্য আমার থেকে পারমিশন চেয়েছিল, আমি দিইনি, কারণ আমি বলেছি না, আই এম নট গড, তো করবে না। দ্যাট ইজ ইন দ্যাট ইজ ইন দ্যাট ইজ ইন জর্জিয়া। কিছু তো টিভি ক্রু সকাল থেকে আমার খোঁজ করছে, জর্জিয়াতে, এই 3-4 বছর আগেকার কথা বলছি। জর্জিয়াতে গেছিলাম, তো ওখানে একজন আমাকে টিভি ক্রু খুঁজছে, আমি ভেবেছি বোধহয় ইন্টারভিউর জন্য। বললো না স্যার, একবার ওর সাথে দেখা করতে চাই, প্লিজ, ভেরি ইম্পর্টেন্ট। আমি ওখানে গেলাম, কথা বললাম, বলে দেখুন এখানে একজন ডাক্তার আছেন, খুব নামি ডাক্তার, ভেরি পপুলার মহিলা, তিনি আপনার সব থেকে বিগেস্ট ফ্যান, আর ওনার ইচ্ছা আপনি একবার ওনার বাড়িতে যান। এটা আমরাও চাই আপনি যান, কিন্তু আমরা জানি এর ইম্পর্টেন্স কতটা। তো বললাম ওকে। তো আমি যখন গেলাম, দরজা যখন খুললাম, তখন দেখি ওনার রুমের পুরো দেওয়ালে শুধু আমি আর আমি। তারপরে একটা জায়গায় জিসাস ক্রাইস্টের মন্দির, আর ঠিক তার পাশে আমার ফটো। তো উনি বেরিয়ে এলেন, বয়সও হয়ে গেছিলেন তখন ওনার, আমাকে প্রণাম করলেন, এবং আমাকে যেটা বললেন, বলো আমার বিয়ে হয়েছিল 30 বছরের কাছাকাছি, আর 36 আমার ডিভোর্স হয়ে যায়, কিন্তু তারপরে আমি আর বিয়ে করিনি, আমি বিয়ে করেছি আপনাকে। তো উনি সব কিছু দেখালেন, যে আমি এতদিন ধরে জিসাস ক্রাইস্টকে বলেছি অ্যাটলিস্ট একদিন আমার হাজবেন্ড যেন আমাকে দেখতে আসে। আর সত্যি করে ভগবান তার কথা শুনলেন। আমি ওখানে গেলাম, দেখা করলাম ওনার সাথে, উনি অনেকক্ষণ বসলেন, কিছুক্ষণ কাঁদলেন, তারপর দেন সি বিকেম অল রাইট, বলতে মাই লাইফ জার্নি ইজ ফুলফিল, এবার আমি যদি মরেও যাই, দ্যার ইজ নাথিং টু রিগ্রেট। ইয়েস, মেঘা না হলে আমি হয়তো এখানে পৌঁছতেই পারতাম না। তো মৃণালদা আমার শিক্ষাগুরু, উনি সবসময় থাকবেন। অ্যান্ড
উইদাউট মৃগা নো চান্স, সেখানে পৌঁছানো খুব মুশকিল ছিল। অ্যান্ড মৃগা অ্যান্ড দ্য ফার্স্ট ফিল্ম, প্রথম ফিল্মে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া, দ্যাট ইজ এ ভেরি বিগ থিং। দর্শক, আপনারা দেখলেন মিঠুন চক্রবর্তীর সেই বক্তব্য। তিনি যে পাচ্ছেন, এটা কিন্তু একটা বিরাট সরগোল পড়ে গেছে ভারতবর্ষ জুড়ে। তাকে বহু অগণিত নায়ক নায়িকা, বিভিন্ন ক্রীড়া জগতের মানুষ, বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীরা, তারা কিন্তু সবাই তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। শুধু শুভেচ্ছা পাঠাননি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো সেই জিনিসটাও কিন্তু তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে এখনো পর্যন্ত কোনো শুভেচ্ছা পাঠাননি। প্রশ্ন হচ্ছে, এখানেও অনেক বিতর্ক তৈরি হতে পারে, এখানেও অনেক কিছু প্রশ্ন আসতে পারে যে মমতা ব্যানার্জি কেন তাকে শুভেচ্ছা পাঠালেন না। কিন্তু সেই প্রশ্ন বা সেই উত্তরে আমরা যাচ্ছি না আজকের এই আনন্দের দিনে, যেখানে বাঙালির সিনেমা জগতের সর্বোচ্চ পুরস্কার দাদা সাহেব ফালকে, যে পুরস্কারে পুরস্কৃত হতে চলেছেন মিঠুন চক্রবর্তী আগামী 8 তারিখে। এবং সেটা সব থেকে বড় বিষয় হচ্ছে বাংলার গর্ব, এই ধরনের একটা পুরস্কার মিঠুন চক্রবর্তীর মাথায় পালক হিসাবে যুক্ত হচ্ছে। 4টে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মিঠুন চক্রবর্তী, তিনি এবার পেতে চলেছেন দাদা সাহেব ফালকে। তাই আমরা তাকে কুর্নিশ জানাচ্ছি এবং আমরা সব সময় প্রার্থনা করি, এর আগেও বহুবার বহু সংবাদে আমরা একটাই কথা বলেছি, মিঠুন দা তুমি চালিয়ে যাও, তোমার সমস্ত জীবনটা উৎসর্গ করে রেখেছো ফিল্মে, তোমার আরো কিছু ভালো ভালো ফিল্ম আমরা দেখতে চাই এবং দেখার আশায় আমরা বসে আছি। তুমি দীর্ঘজীবী হও মিঠুন চক্রবর্তী, মিঠুন দা তুমি দীর্ঘজীবী হও, তোমার এই সাকসেসে আমরা সবাই গর্বিত। দর্শক, আমরা আজকে এই সংবাদ তুলে ধরলাম আপনাদের সামনে। যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।